নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক আমাদের এই অনুষ্ঠানের আজকের অতিথি স্থপতি জালাল আহমেদ। 1983 সালে বুয়েট থেকে স্নাতক সম্পন্নের পর তিনি স্থাপত্য চর্চা শুরু করেছিলেন 3 বন্ধুর সঙ্গে এবং পরবর্তীতে 1997 সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান JA আর্কিটেক্টস লিমিটেড। স্থপতি জালাল আহমেদের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের 23তম নির্বাহী পরিষদের নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থাপত্য চর্চার বাইরেও তার বেশ কিছু কাজ রয়েছে। জানবো তার কাজের ধরন, দর্শন এবং চিন্তাধারা নিয়ে। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনি 1983 সালে স্থাপত্য চর্চা শুরু করেছিলেন বুয়েট থেকে স্নাতক সম্পন্নের পর এবং এরপর প্রায় 42 বছর কেটে গেল এবং এখন আপনি আপনার নিজের প্র্যাকটিস JA আর্কিটেক্টসে সময় দিচ্ছেন, সেটাও স্যার প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। যখন শুরু করেছিলেন তখন আসলে বাংলাদেশে স্থাপত্য চর্চার পরিসর কেমন ছিল এবং এখন এই 2025 সালে এসে কতখানি পরিবর্তন দেখছেন? আমরা 83 সনে পাশ করি বুয়েট থেকে। প্রথম তো ওই সময় আমরা আর্কিটেক্টের সংখ্যা কম ছিল এবং কাজও অনেক কম ছিল। তখন হাতে গোনা কিছু কিছু রেসিডেন্সেস হতো, ঢাকা শহরের দোতলা বাড়ি, আর হতো কিছু সরকারি কাজ, এবং সরকারি কাজের মধ্যে বেশি ছিল হলো ডোনার ফান্ডেড, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, ADBর প্রজেক্ট, সেগুলো হয়তো কিছু বড় বড় ফান্ড পেত। রেসিডেন্সগুলোর উপরে যাওয়া আসলে তখন আমাদের পক্ষে তখন কাজ পাওয়া ইম্পসিবল ছিল আর কি। এবং রেসিডেন্সও ভালো যারা আর্কিটেক্ট তাদের কাছে হয়তো যেত। আর্কিটেক্ট কে এবং আর্কিটেক্ট কাকে বলে সেটা তেমন পরিচিতি ছিল না, এবং তখন কোনো আমাদের রিকগনিশনও ছিল না যে আর্কিটেক্ট শব্দটা নিয়ে যে একটা লিগ্যাল বেসিস থাকে, যে এটা একটা প্রফেশন, সেটাও তখন পর্যন্ত ছিল না সরকারিভাবে। তো সেইখানে মানে অনেক কষ্ট করতে হয়েছে, মানে ইট ওয়াজ নট দ্যাট ইজি। প্রথম তখন ইন্টেরিয়র ডিজাইনটা প্রফেশনালদের করা শুরু হয় সেই 85 সনের দিকে। আর্কিটেক্টরা ইনভলভ হলে, ইন্টেরিয়র প্রফেশনাল ইনভলভ করলে ইন্টেরিয়র ডিজাইনে কী পরিবর্তন আসে সেটা তখন লোকজন দেখলো আর কি। তো তারপরে এই প্রফেশনটা আস্তে আস্তে করে মানে ইন্টারেস্ট গ্রো করলো লোকজনকে। তখন আমরা কিছু ইন্টেরিয়র ডিজাইনের কাজ পাই এবং বলতে গেলে এই মানে ইন্টেরিয়র ডিজাইন করেই টিকেছিলাম অনেক, প্রায় 10 বছর বলবো। আর তার মধ্যে 10 বছরের মধ্যে 1-2টা রেসিডেন্স করেছি, আর হলো ওই ব্র্যাকের স্যার ফজলে হাসান আবেদ, আমরা ওনাকে আবেদ ভাই বলতাম। তো সাহস করে পাশ করার পর ওনার কাছে দেখা করি এবং উনি খুবই মানে আমি বলবো আমি ওনাকে খুব শ্রদ্ধা করি অন্য কারণে। উনি আমাকে এরকম একজন মানে সদ্য পাশ করা আর্কিটেক্ট, তার সঙ্গে দেখা করলাম, কথা বললাম, উনি সময় দিলেন, আধা ঘন্টা শুনলেন। আমরা বললাম যে আমরা কাজ করতে চাই দেশের জন্য, তো আমাদের কিছু কাজ দেন। উনি বললো তোমার একটা পোর্টফোলিও আমাদের কাছে মনে থাকবে না, তুমি দিয়ে যাও, আমি আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে রাখবো। তো তখন ওইটা দিলাম পোর্টফোলিওটা। তার কিছুদিন পরে উনি ডেকে একটা কাজ দিল রংপুরে, ওদের ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার বলে টাগ। ওইটা প্রথম একটা আমাদের মেজর প্রজেক্ট। বিভিন্ন সময় আস্তে আস্তে 90s দিকে ডেভেলপাররা প্রমিনেন্স পেতে আরম্ভ করলো। তখন ডেভেলপাররা সাথে প্রাইভেট সেক্টরে কাজ বাড়লো এবং ইকোনমির ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে, তারপর আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে কাজও বাড়তে থাকলো। 2004 থেকে একটা এনজিওর জন্য আমরা গ্রামে কাজ করি। এটা একটা আমার জন্য বলবো খুবই বড় একটা মানে সুযোগ ছিল। ইন্টারন্যাশনাল এনজিও, তারা ওই যমুনার এবং এটা ট্রাইবিউটারিজের যেসব নদী ভাঙন হয়, সেই নদী ভাঙনগুলোতে যারা মানে নিঃস্ব হয়ে যায়, যারা ভূমিহীন হয়ে যায়, তাদেরকে রিসেটেল করার জন্য একটা উদ্যোগ নেয় আর কি। এরকম 400 ফ্যামিলিকে তারা ঠিক করে যে রিসেটেল করবে। একটা পার্ট ছিল ফিজিক্যাল মানে ডেভেলপমেন্ট, যে গ্রামটাকে বানানো, তাদের ঘর বাড়ি বানানো। আরেকটা ছিল তাদের লাইভলিহুড
প্রোভাইড করা। কারণ ঘর বানায় দিলে আমরা দেখছি যে লোকজন থাকে না, মানে করে দিয়ে চলে আসে। তো 100 করে ভিলেজ এরকম 4টা গ্রাম করি। তার মধ্যে এই গ্রামের প্রজেক্টটাতে আমাদের ছিল হলো প্রত্যেকের বাড়ি ছিল, সঙ্গে একটা উঠোন, আমরা উঠোন ভিত্তিক মানে ক্লাস্টারগুলো করি। কমিউনিটির ডেভেলপমেন্ট যেন হয়, এরকম ছোটো ছোটো 10টা বাড়ি করে উঠান, তার সঙ্গে গোসলখানা, কমন ল্যাট্রিন, তারপরে কিছু ওই ক্যাটল শেড, গোয়াল ঘর করে দিয়ে ওখানে করা, একটা স্কুল, একটা কমিউনিটি হল, একটা মসজিদ, এইভাবে করে একটা গ্রাম তৈরি করি। তো এই গ্রামটা আমার খুব শখের গ্রাম, মানে প্রজেক্ট ছিল, এটা খুবই লো বাজেট প্রজেক্ট। পরে আমি বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডস দিই, যেরকম আইআইবি অ্যাওয়ার্ডস, তারপর আর্কেশিয়া অ্যাওয়ার্ডস, এখানে এগুলো গোল্ড মেডেল পায় এবং ইন্টারন্যাশনাল রিকগনাইজড হয়। ইউআইএর থেকেও এটা অ্যাওয়ার্ডস পাই আর কি। আরও অনেক ট্রেনিং সেন্টার্স করি। ঢাকা শহরে মেজর প্রজেক্ট হলো স্কলাস্টিকা স্কুল, উত্তরা ক্যাম্পাস। এইটা 1995-এর দিকে প্রপার স্কুল, মানে মাঝখানে প্লেগ্রাউন্ডস এবং সব দিয়ে মাল্টিপারপাস হল, ক্যান্টিন প্রপার্টি, ক্লাসরুম তো ছিল, লাইব্রেরি, এগুলো দিয়ে করি এটা। তো এটা আমার খুব শখের প্রজেক্ট ছিল, এটি ঢাকা শহরে ওয়ান অফ দ্য মেজর প্রজেক্ট। আপনি তো একাডেমিয়াতেও জড়িত এবং আপনি আমাদেরও ক্লাস নিয়েছেন অনেক সময়। তো আপনারা যেমন একটা উদাহরণ দিতেন সবসময় যে আপনাদের সামনে আসলে কেস স্টাডি সংগ্রহ করার সুযোগটা একটু সংকুচিত ছিল, যেহেতু তখন ইন্টারনেট ছিল না বা লাইব্রেরিতে অনেক বেশি বইও ছিল না। এখন আমরা গুগল করলেই যে কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছি, শিখতে পারছি। আবার ইন্টারনেটের কল্যাণে যেমন একটা এক্সপোজার তৈরিরও সুযোগ হচ্ছে, গ্লোবালি যে কেউ যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারছে, সাবমিশন জমা দিয়ে সেখান থেকে হয়তো অ্যাচিভমেন্ট নিয়ে আসারও সুযোগ হচ্ছে। তো এই যে এক্সপোজারটা তৈরি হয়েছে সেটা একটা গ্লোবাল এক্সপোজার। কিন্তু তারপরও স্যার আপনি যেটা বললেন যে 83 সালে তখন আর্কিটেক্টরা খুব একটা পরিচিত ছিলেন না। এখনও কি আসলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে, যদি ঢাকার বাইরে অন্যান্য মফস্বলের কথা বলি, সেসব জায়গায় কি সাধারণ মানুষ আসলে আর্কিটেক্টদেরকে সেভাবে চেনে, বা কাজের সুযোগটা কি সেই অর্থে প্রসারিত হয়েছে? এটা বলতে গেলে একটু জাস্ট আমি 2003-এর কথা বলি। তখন আমি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের সেক্রেটারি প্রফেশন হিসেবে কাজ করতাম। তো আমার তখন মনে হলো যে আর্কিটেক্ট এই শব্দটাই লোকে জানে না, তো সেটাকে কিভাবে করে প্রাতিষ্ঠানিক একটা মানে রিকগনিশন দেওয়া যায়। তখন ওই রাজুক তখন একটা বহুতল ইমারত নির্মাণ বিধিমালা বলে একটা কাজ হাতে নিয়েছিল। তো আমি শুনি, লোক মুখে শুনি যে এরকম রাজুক করতেছে। তা আমি ভাবলাম যে একটা বিধিমালা আছে, আবার শুধু বহুতলের জন্য কেন? তখন আমি একটা চিঠি ইনস্টিটিউট থেকে লিখে দেওয়াই যে আমরা একটা শুনছি এরকম একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে বিধিমালা, তা আমরা একটু দেখতে চাই, আমাদেরকে একটু দেখবেন। কারণ আমাকে বলা হয়েছিল তখন রাজুক থেকে এটা দেখানো যাবে না, কনফিডেন্সিয়াল, আমরা আলটিমেটলি পাবলিক হবে, আপনারা দেন। তো ওই চিঠিটা দিয়ে, এবং চিঠিটাকে একটু তখন চিনে না, আর্কিটেক্টদেরকে পাত্তাই দেয় না করে। তো এই চিঠিটা যে উত্তর দেবে এটা এনশিওর করার জন্য আমি তখন ওটা ফ্যাক্স করে পাঠাইছিলাম। তো মিনিস্ট্রিতে পাঠাই আর দু একটা লিডিং ডেইলিতে পাঠাই, যাতে করে যে মানে একটা প্রেশার থাকে যে দিতে হবে। তারপরে দেয় এবং আমাদেরকে দিয়ে বলে যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের মতামত দেন। তো সেই 1 সপ্তাহ ওটার মধ্যে দেখলাম আর্কিটেক্টের ডেফিনেশন, ইঞ্জিনিয়ার ডেফিনেশন কোনো কিছু নাই। তো আমরা আমাদের তখন তাড়াতাড়ি করে একটা কমিটি ফর্ম করে, এবং সিনিয়র যারা আর্কিটেক্ট, আরবান প্ল্যানার্স আছেন আমাদের মধ্যে ইনস্টিটিউটে, তাদেরকে নিয়ে, এবং তখন মোবাশ্বের ভাই আমাদেরকে হেল্প করেন। তো আমরা তখন ওইটা নিয়ে বলি যে 1 সপ্তাহ তো দেওয়া যাবে, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হোক, কারণ 1 মাস আমাদের উপরে ভালোভাবে দেখে শুনে বলতে গেলে। তখন ওখান থেকে মানে ওইটাকে 1 মাস করতে করতে 1 বছর টানা হয় আর কি। তো তখন আমরা দিয়ে কিছুটা ওনাদেরকে বুঝাই। আমরা এনশিওর করি যে ডেফিনেশনগুলো যে থাকে পুরোটা বিধিমালার, তার মধ্যে আর্কিটেক্ট, স্থপতি বলতে কাকে বোঝাবে, ইঞ্জিনিয়ার বলতে কাকে, মানে বিল্ডিং প্রফেশনালস যারা, তাদেরগুলো আমরা ওখানে ডিফাইন করে দিই, যে সবাই যেন রিকগনিশন হয় এবং তারাই কাজগুলো যেন করতে পারে। এটা আমি মনে করি ইট ওয়াজ এ বিগ মুভ তখন। এবং এটা পরে প্রথম যে বিধিমালাটা, এটার বেসিসে অনেকবার মানে ঘষা মাজা কাটাছেঁড়া করে 2006-এ প্রথম পাবলিশড হয় আর কি বিধিমালাটা গ্যাজেট আকারে। তো তখন ওই আর্কিটেক্ট নামটা ইনক্লুড করা হয়। এরপরের থেকে আর্কিটেক্টদের অ্যাটলিস্ট ঢাকা শহরের একটা রিকগনিশন আসলো। তো এরপরে এটা 8 সন পর্যন্ত কয়েকবার রিভিশনস হয়, তো 8-এরটাই এখন পর্যন্ত বিধিমালা আছে। তারপরে পরে বিএনবিসিতেও ওইখান থেকে এনশিওর করে ইনস্টিটিউট থেকে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারদের ডেফিনেশনসগুলোকে ঢুকানো হয় আর কি। তো এইটুকু আসলে হলো বিএনবিসিতে আমরা ধরে নিয়েছিলাম যে বিএনবিসিটা আলটিমেটলি হয়তো একটা
মানে সব সারা দেশের জন্যই প্রযোজ্য হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হিসেবে। তো ওইটাতে থাকলে সেটা তাহলে যখন কোনোখানে পাস করা হয় প্ল্যান, সেখানে আর্কিটেক্টের নামটা আর কি রিকগনাইজ থাকবে যে আর্কিটেক্টদের ডিজাইন করাতে লাগে। এটা হচ্ছে লিগাল অ্যাসপেক্টটা। বাট ইন রিয়ালিটি হলো আমাদের দেশের সবারই ধারণা, যখন পর্যন্ত কোনো আর্কিটেক্টের সংস্পর্শে না আসে তখন পর্যন্ত ধারণা থাকে যে এরা বোধহয় খরচ বাড়ায় ফেলবে, কি করবে, একটা লাইন কয়েকটা ড্রয়িং করে দিবে, এটার জন্য আর্কিটেক্টের কাছে যাওয়ার কি দরকার, আমি পারি করতে, অথবা আমার পরিচিত কোনো একটা কাউকে দিয়ে করায় নিলাম যে কিছুটা অভিজ্ঞতা আছে এরকম। তো সেইখানে একটা ঘাটতি আছে, কিন্তু আস্তে আস্তে করে অ্যাওয়ারনেস হবে। বাট তার মানে না যে সব বিল্ডিংয়ে আর্কিটেক্ট ডিজাইন করবে, পৃথিবী তো কোনোখানে নেই। আমাদের বিএনবিসি তো বলা আছে 2 তলা পর্যন্ত 250 স্কোয়ার মিটারের বাড়ি যে কেউ করতে পারবে। মানে এটা সব দেশই থাকে, এটা সব দিক সম্ভব না। আর যেরকম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা তোমাকে একটু আগে যেটা বলতেছিলাম, যে মানে দেখা যায় যে কেউ বাড়ি করলে ওই সব জায়গায় যেগুলো সাবার্বস বলা হয় যে আমেরিকাতে, সেখানে বাড়ি করলে ওই আগে ছিল, মানে এখন হয়তো আর ডিজিটালি পাওয়া যায়, তখন ওখানে ওই ক্যাটালগের মধ্যে হয়তো 100 প্ল্যান বাড়ির আছে, মানে বিভিন্ন রকম এসে। তো যারা বিল্ডার লোকালি বলে, ওরা বিল্ডার বলে, বিল্ডার আসে খবর যোগাযোগ করলে সে আসে নিয়ে আসে, তোমাকে দেখাবে, তুমি বিল্ডার আর্কিটেক্টকে দিয়ে হয়তো করায় নিছে, ওইটুকু হয়তো করতে হয়, আমি নট শিওর, করে নিছে, কিন্তু ওইটা এখন তার প্রপার্টি, এখন সে তৈরি করে দিবে এবং যত স্ট্যান্ডার্ডস লোকাল বিল্ডিং অথরিটি অ্যাপ্রুভাল এভরিথিং সেই করে দিবে। বিল্ডার করে দেয় মানে ফায়ার প্লেস সহ পানির ব্যবস্থা করা, হ্যাঁ একদম কমপ্লিট করে দিতে 3 মাস হয়তো সময় নেয় করে তাকে হ্যান্ড ওভার করতে। সেজন্য বললাম যে সব বাড়ি যে আর্কিটেক্ট করতে পারবে, মানে এটাও একটা মানে অলমোস্ট ইম্পসিবল একটা। না অবশ্যই স্যার, 5000 আর্কিটেক্ট 20 কোটি মানুষের দেশে কতগুলো কাজই বা করবে। হ্যাঁ সেটাই। কিন্তু তারপরে স্যার যে রিকগনিশনের বিষয়টা নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এবং আপনি একটা বড় সাফল্যের জায়গা উল্লেখ করলেন যে অফিসিয়াল রিকগনিশন, যেখানে বাই গ্যাজেট যেটা হয়েছিল, কিন্তু এখনও এই যে মফস্বল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভুল ধারণা বা বিভ্রান্তি আছে আর্কিটেক্টদের সম্পর্কে। তো সেটা আমরা আসলে মানে মিটিগেট করব কিভাবে, বা কি কি কাজের মাধ্যমে? আমার কাছে মনে হচ্ছে যে মানে এখন কিন্তু আমাদের সঙ্গে কাজ কম, আর্কিটেক্ট এখন কাজ অনেক, আর্কিটেক্ট অনেক, এবং মানে সেটাকে এখন কানেক্ট করে দিতে পারলে যে সারা দেশের মধ্যে তাদেরকে, তো এখন একটা সুযোগ আসছে আমাদের, যেহেতু এখন ডিজিটাল যুগ। তো আমরা যেটা মানে করেছি হলো যে ডিজিটালি আমাদের এটাকে মানে আমরা প্রমোট করি, যে গুড আর্কিটেকচারকে আমাদের করে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি হলো এটা আর্কি কানেক্ট বলে। এটা আমার ওই এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এটা কীভাবে ইয়াংদেরকে হেল্প করা যায় মোস্টলি, কারণ বড় যারা আর্কিটেক্ট, রিনাউন্ড আর্কিটেক্ট, তাদেরকে সব ডেভেলপার চিনে, সব বড় মানে কর্পোরেট হাউসেস চিনে, তাদের কাজের অসুবিধা হয় না। কিন্তু একটা ইয়াং যে প্রথম প্রফেশনে আসে, তার অনেক স্ট্রাগল করতে হয়, তাকে কেউ চিনে না, জানে না। তো আমরা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে আর্কি কানেক্ট হোমস বলে আমরা একটা একটা প্ল্যাটফর্ম অনলাইন করেছি। তো সেখানে যারা ইন্টারেস্টেড তারা ওখানে তাদের প্রোফাইল সাবস্ক্রাইব করে প্রোফাইল আপলোড করতে পারে, এবং এখানে আমাদের সার্চ বাটনে অনেক রকমের আছে, যেমন ফিল্টার আছে, যে কেউ যদি বলে যে 5000 স্কোয়ার ফিটের বাড়ি, অথবা 2000 স্কোয়ার ফিটের বাড়ি, অথবা কমার্শিয়াল বিল্ডিং, অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং, একাডেমিক বিল্ডিং বললে সেই অনুযায়ী ফিল্টার এগুলো আসে আর কি। ইন্টেরিয়র ডিজাইন, এখন যেরকম বলবো যে ইন্টেরিয়র ডিজাইন করে, কিন্তু এখনও ইয়াংদের, আমরা যেরকম তখন সার্ভাইভ করছি, এখনও ইয়াংরা ইন্টেরিয়র ডিজাইন করেই সার্ভাইভ করে। ইন্টেরিয়র ডিজাইনের সংখ্যা অনেক বেশি বিল্ডিংয়ের থেকে, আর ওটার জন্য কোনো মানে কি বলবো লিগাল নাই, যে মানে অসুবিধা আছে, এটা লিগাল কোনো এটার মানে রিকগনিশন নাই ইন্টেরিয়র ডিজাইনের। তো অসুবিধাটা হলো যে প্রফেশনালদেরকে কম্পিট করতে লাগে নন প্রফেশনালের সঙ্গে, আর মানে লিগালি এখন এটা আসবে বলে মনে হয় না। এখন অনেক নন প্রফেশনালও ইন্টেরিয়র কাজ করে, কিন্তু এটা মোস্টলি দেখা যায় তারা প্রোডাক্ট সেল করে আর কি। তো ওইটাকে একটু গুছায় হয়তো দেখালে পরে ক্লায়েন্টের কাছে খুশি হয়তো করে। এখন অত হাজার হাজার অ্যাপার্টমেন্ট, ও সবাই এখন কিন্তু একটু হলেও ইন্টেরিয়র ডিজাইনারের হেল্প নেয়, সেইখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো সেটাও আমাদেরকে করা যায়, প্রমোট করা। তো সেই ক্ষেত্রে ওই মানে প্রোফাইল আপলোড করা ছাড়া আমরা ভালো আর্কিটেকচার যেগুলো আমরা চেষ্টা করি, যেগুলো সাধারণ লোকের জন্য কাজে আসতে পারে, অথবা আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্সের যেসব প্রজেক্টগুলো আছে, যেরকম ধরো মুক্তিযুদ্ধ জাদুঘর, যেরকম তারপরে ধরো আমাদের রিনাউন্ড আর্কিটেক্ট মাজহারুল ইসলামের ওনার যে প্রথম কাজগুলা,
তারপরে আমাদের ইয়াং আর্কিটেক্টর যেসব কাজ করে সেগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। একটা স্থাপত্য শিল্প বলে একটা আমাদের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ফেসবুকে আছে। তো এইটা একটা আমরা চেষ্টা করতেছি আর কি। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই প্রচেষ্টার সাফল্য কামনা করি এবং এই যে স্থপতিদের কাজের যে প্রভাব এবং পরিসর সেটি আসলে বৃদ্ধি পাক, যার মাধ্যমে আমরা আশা রাখতে চাই যে আমাদের শহর নগরগুলো মানবিক হয়ে উঠবে, যার মাধ্যমে আমরা দেশ বা জাতি হিসেবেও আমরা সফল হব। আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যার। স্যারের এক্সপিরিয়েন্সটা 48 বছরের বেশি সময় ধরে। আপনি একটা লম্বা সময় দেশের বাইরে কাজ করেছেন এবং তখন যেটা হচ্ছে, এখন যেহেতু আপনি বাংলাদেশেও আপনি এসেছেন, সার্ভিস ওয়াইজ আমরা একদম পেইন্টের কথা যদি বলি বা ওয়াটারপ্রুফিং এর কথা যদি বলি, কনস্ট্রাকশন কেমিক্যাল যেটা থাকে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সো দুইটা জায়গাতে আসলে এনভায়রনমেন্টের অনেক বড় একটা গ্যাপ আছে। কিন্তু এখানে যেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো সার্ভ করছে সেই কোম্পানিগুলোর মধ্যে কি আপনি স্ট্যান্ডার্ডের কোনো মিল দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড থেকে সবচেয়ে বড় কথা যে এই ধারণাটা সম্বন্ধেই সাধারণ লোকের কোনো ধারণা নাই আর কি, যে টেম্পারেচারটা। আপনি দেখুন, আগেকার দিনে আমরা মানে 10 ইঞ্চি দেওয়ালে বাড়ি করতাম, এটা কিন্তু যথেষ্ট হিট প্রোটেকশন দিতে পারতো। এখন কিন্তু আপনি মাল্টি স্টোরি বিল্ডিং দেওয়ালগুলো 5 ইঞ্চি। ক্লায়েন্ট সবসময় চেষ্টা করে খরচটা বাঁচানোর জন্য। তো বাংলাদেশ সৌদি আরবের মতো অত গরম না, এখানে হিউমিডিটি বেশি আছে। তো ওখানে যেটা করা হয় কি, মানে প্রথমে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইউ হ্যাভ টু চুজ দ্য বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা আপনি হিট থেকে প্রোটেক্ট করবে। ওখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডবল লেয়ার ব্রিক্স তো না, ওখানে কংক্রিট ব্লক পাওয়া যায়, কারণ ব্রিক ইজ ভেরি এক্সপেন্সিভ। 5 সেন্টিমিটার থেকে একটা ফোম দেওয়া হয় দুটো দেওয়ালের মাঝখানে আর কি। অ্যাটলিস্ট 90% হিটটা প্রোটেক্ট করে বাইরে থেকে। তাতে হয় কি, এসির জন্য যে ইলেকট্রিসিটি যে ইয়েটা সেটা কম, লোডটা কম লাগে। আর বাংলাদেশে হয় কি, 5 ইঞ্চি দেওয়াল করে এই গরমের সময় কোনো কাজ করে না। আমার অফিসে সারাদিন এসি চলছে, বাট ইটস নট প্রোটেক্টিং দ্য হিট অ্যাট অল। তো স্যার, আপনি আসলে যেটা বললেন যে পলিইউরেথিন টেকনোলজিটা আসলে এখন ডিফারেন্টভাবে বাহিরে ইউজ হচ্ছে। এখন বাংলাদেশে এশিয়ান পেন্টস একটা প্রোডাক্ট এনেছে যেটা হচ্ছে আলটিমা প্রোটেকশন, যেটার মধ্যে পলিইউরেথিন বেসড টেকনোলজি ইউজ করা হয়েছে। তা আপনার কি মনে হয় এটা আসলে এক্সটেরিয়রে পেইন্টের ক্ষেত্রে কোনোভাবে আমাদেরকে লংজিভিটি দিতে পারে বা বেনিফিশিয়াল হতে পারে আমাদের জন্য? আমার তো মনে হয়, কারণ আমি এই পলিথিন বেসড পেইন্ট প্রচুর ইউজ করেছি এবং আমার মনে পড়ে, মানে প্রথম যে কাজগুলো করতাম তখন যে পেন্ট পাওয়া যেত 3-4 বছরের মধ্যে দেখা সামলা ধরে ময়লা হয়ে গেছে। কিন্তু এই পলিথিন বেসড পেন্ট আসার পরে, মানে হুইচ আই হ্যাভ বিন ইউজিং ইট সিন্স 2005 or 2007, হ্যাঁ, সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও চকচক করে আর কি, ওটা নষ্ট হয় না সহজে আর কি। হ্যাঁ, একটা হয় যে অ্যাপ্লিকেশনটা প্রপার না হলে কোনো জায়গাতে চটা উঠে গেল গরমের জন্য, খুব টেম্পারেচার তো ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এমনও হয় যে আপনার রাত্রেবেলা 17 ডিগ্রি টেম্পারেচার, 40 দিনের বেলা দুপুরবেলা 42 ডিগ্রি হয়ে গেল, এরকম হয় আর কি ফ্ল্যাকচুয়েশন। তো এই যে কন্ট্রাকশনের এক্সপ্যানশন যেটা হয়, সেটা যেমন অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পেন্টের ব্যাপারে তাই হয় আর কি। তো এক্সট্রিম ওয়েদারে সৌদি আরবে এটা হয়, এটা দেখেছি। এমনি পেন্টের কিন্তু যে কোয়ালিটি সেটা নষ্ট হয় না, হ্যাঁ, কিন্তু যে জিনিসটা হয় ঠিক একটা, মানে হয় না যে একটা, মানে বেগুনের যেমন পোড়ানোর সময় একটা ফোসকা পড়ে যায়, ওরকম দেওয়াল থেকে ওটা উঠে আসে, এই জিনিসটা হয়, ফ্লেকিং বা বাবলের মতো। হ্যাঁ, বাবলের মতো হয়। এটা হয়তো অ্যাপ্লিকেশনটা প্রপার হয় না বলে আর কি। তার মানে পেইন্টের একটা, মানে যদি আমরা বলি লংজিভিটি বা পারফরম্যান্স দেখতে চাই, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন, প্রাইমারটাও কিন্তু ওটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু প্রাইমারটা আপনি কিভাবে ইউজ করছেন। ফ্যাক্টরি বিল্ডিংগুলোর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? ওখানে কোন ধরনের সাজেশন আপনি আমাদেরকে দিতে চাইবেন? প্রথম কথাটা ইনসুলেটেড ব্লক ইউজ করে তারা আর কি, যেমন হিটটা যেন বাইরে থেকে কম আসে, কারণ ফ্যাক্টরির ভিতরে অটোমেটিক মেশিনগুলো নিজেই একটা টেম্পারেচার জেনারেট করে আর কি। ইট অ্যাডস টু দ্য এক্সটেরিয়র টেম্পারেচার সঙ্গে। হ্যাঁ, আর ভিতরে যে সমস্ত স্ট্রাকচার, যেগুলো এক্সপোজ স্ট্রাকচার, যেমন আপনার স্টিলের যদি কলাম, বিম, জয়েস্ট, গার্ডার, এগুলো এক্সপোজ যেগুলো, এগুলো কিন্তু ফায়ার প্রুফ পেন্ট ইউজ করা হয় ওখানে, যেটা রেটিং হতে মিনিমাম 1.5 আওয়ার। 1.5 আওয়ার আগুনটা ধরতে একটু ডিলে করবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তার বাই দিস টাইম যেন লোকজন বের হয়ে যেতে পারে বা জিনিসপত্র বের করতে পারে আর কি, এই সময়টুকু যেন পাওয়া যায়।
তো এই ফায়ার সেফটিটা এটা শুধু ফ্যাক্টরির জন্য না, সব বিল্ডিংয়ের জন্য মেনটেন করতে হয়। ফ্যাক্টরিতে যে ছাদটা ইউজ করা হয় সেই ছাদে তো একটা ছাদের নিচে অনেকগুলো লোক একসাথে কাজ করে, ভেতরে এক ধরনের টেম্পারেচার তৈরি হচ্ছে ডিউ টু যে মেশিনারিজগুলো চলে সেটার কারণে। কিন্তু ছাদে কি যদি এমন কোনো টেকনোলজিকে আমরা ইউজ করতে পারি যেটা আসলে আমাদের এসআরএ ইন্ডেক্স বা হচ্ছে আমরা যদি বলি সূর্যের তাপের কারণে ভিতরে আসলে টেম্পারেচার কম যাবে বা রিফ্লেক্ট করে দিবে? ডেফিনেটলি এটা তো অবশ্যই করা যায় এবং আমরা করেও থাকি ওটা আর কি, দুটো কারণে। একটা হচ্ছে হিট, আর একটা হচ্ছে যে রেন ওয়াটার যেটা হয় সেটা যেন ওটা নিচে স্ট্রোক যেন না করতে পারে, সেটা দুটো প্রোডাকশন করা হয়। স্যার আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি, এশিয়ান পেইন্টস ড্যাম প্রুফ ফাইবার টেক যে প্রোডাক্টটা আছে এটা ফাইবার বেস হওয়ার কারণে আপনি যেটা বললেন প্যারাফিট ওয়াল পর্যন্ত কভার করে দেওয়া হচ্ছে, যেটাতে একই সাথে আপনার ড্যাম প্রুফিং এর কাজ করছে এবং সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্সটা 98% হওয়ার কারণে আসলে এটার যে সূর্যের তাপটা আছে এটা 98% পর্যন্ত রিফ্লেক্ট করে দিচ্ছে, যার কারণে একই সাথে হিট প্রুফিং আপনি যেটা বলছেন বা আমরা যদি বলি হিটকে কমাবে এবং ড্যাম প্রুফিং করবে, একটা সলিউশনে আমরা আসলে প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। দ্যাটস ভেরি গুড। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এবং আপনার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এত অল্প সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করলাম আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যারের সাথে, যেখানে অ্যাকচুয়ালি ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে পেরেছি বাইরে কী ধরনের টেকনোলজি ইউজ হয় এবং বাংলাদেশেও তার সাথে কী কম্প্যারিজন বা কী কম্বিনেশন এখন অ্যাভেলেবেল আছে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.